জার্নালিজম, আমি টেলিভিশনে খবর পড়ি, এটা দিয়ে আমার যে টাকা ইনকাম হয় সেটা দিয়ে আমার আসলে হয় না। একটা বুদ্ধি দেই তোকে, এক কাজ কর, 10 টাকার আমরা বাদাম কিনি, বাদাম কেনার পর বাদাম খাবো, তারপরে পানি খাবো, তারপরে দেখবি যে ক্ষুধা টুধা নাই, তা আমরা 6টা পর্যন্ত চালাই নিতে পারবো। তো দিনের পর দিন আমরা এই পলিসি অ্যাপ্লাই করে চলেছি যে আমরা আমাদের পকেটে যেহেতু পয়সা ছিল না, মানুষ তখন কিচ্ছু জানতে পারছিল না যে কি হচ্ছে আসলে, এটা কি ধরনের সময় পৃথিবীতে, আমরা এটা ভাবিও নাই, কল্পনাও করি নাই যে এরকম একটা কিছু সময় আসতে পারে। পৃথিবীর ইতিহাসে আমরা কোনো সময় পড়িও নাই, বইতেও পড়ি নাই যে এরকম একটা অবস্থা বাংলাদেশে হইতে পারে, পৃথিবীতে আসতে পারে। যে ফারাবি বলেন তো আমি কি ওষুধ খেতে পারি, আমার তো ভয় লাগছে। একজন ডাক্তার আমাকে জিজ্ঞেস করছে। আমরা শৈশবের সংবাদটা একটু জানতে চাই, কেমন পরিবারে আপনি বড় হয়েছেন, কেমন ছিল শৈশব, ইনফ্যাক্ট এই ক্যারিয়ারটাই হবে সেটাও কোনো পরিকল্পনা ছিল কিনা? না, একেবারেই না। আমি আমার বাবা মার ছেলে, একমাত্র ছেলে। আমার ছোটবেলায় আমি যখন একদম ছোট তখনই জানি যে আমার আরো 5টা ভাই ছিল, একদম কনজারভেটিভ ফ্যামিলি, একদম গ্রামের, একদম গ্রামের। আমার গ্রামে আমি প্রথম যে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি। অনেকেই ভাবে যে হয়তো স্টাবলিশ জায়গা থেকে আসা, একেবারে স্টাবলিশ জায়গা থেকে আসা, এই কথাটা শোনার মানে বলার পর আমার আরেকটা জিনিস মনে পড়লো। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার একদিন মনে আছে, আমার পকেটে 10 টাকা, আমরা বিশ্ববিদ্যালয়ের বাসে করে যাই আসি, আমরা দিনের পর দিন, আমি ধরেন যে যাতে ক্ষুধা না লাগে টাকা দিয়ে তো খেতে হয়। আমাদের হলে আমরা ডাকসুতে সে সময় মনে হয় 18 টাকা মিল খেতাম, আমি 2008-9 সালের কথা বলছি। 18 টাকা দিলে খিচুড়িটা পাওয়া যেত, তো পকেটে আছে 10 টাকা। তো আমার আরো 2টা ফ্রেন্ড আছে, আমার কাছে তো 10 টাকা আছে, ওদের কাছে কিছুই নাই। তো আমি বললাম, দোস্ত আমার কাছে 10 টাকা আছে। এখন ওরাও আমার দিকে তাকাচ্ছে, লজ্জায় বলতে পারতেছে না যে আচ্ছা আমার কাছে কিছুই নাই। একজন বলল যে দোস্ত, ওর মার্কেটিং এর ও একটা বুদ্ধি দিল যে একটা কাজ করি, তুই যদি গালি টালি না দিস তাহলে বলতে পারি। বল, একটা বুদ্ধি দেই তোকে, এক কাজ কর, 10 টাকার আমরা বাদাম কিনি, বাদাম কেনার পর বাদাম খাবো, তারপরে পানি খাবো, তারপরে দেখবি যে ক্ষুধা টুধা নাই, তা আমরা 6টা পর্যন্ত চালাই নিতে পারবো। আমি বললাম যে বাদাম খাইলে লাঞ্চ হয়ে যাবে, সকালেও কিছু খাই না আমরা অলমোস্ট। ওই যে আমার বোনের বাসা থেকে আসতাম সেই উত্তরার অনেক দূর থেকে, তারপরে করে যখন আমরা হলে আসতাম, মানে ক্যাম্পাসে আসতাম, না খাওয়া অবস্থা অলমোস্ট। তো বাদাম খাওয়ার পর আসলেই দেখলাম যে ক্ষুধা মরে। বাদাম খাওয়ার পর পানি খেলাম, ওই পেটের মধ্যে গ্যাস তৈরি হইল, এই গ্যাসের কারণে আর ক্ষুধা থাকে না। তো গ্যাস তৈরি হলো কিনা ওইটা বুঝি নাই, কিন্তু বুঝছি যে খিদা নাই। তো দিনের পর দিন আমরা এই পলিসি অ্যাপ্লাই করে চলেছি যে আমরা আমাদের পকেটে যেহেতু পয়সা ছিল না, যেহেতু সাংবাদিকতা আমি স্টুডেন্ট লাইফ থেকেই যখন শুরু করলাম, সাংবাদিকতায় আসার পর আমি প্রথম 10,000 টাকা বেতনের চাকরি পাইলাম। অনেক গল্প মিলে যাচ্ছে আপনার সঙ্গে। আমি রেডিওতে গিয়েও ফার্স্ট স্যালারি ছিল আমার 10,000 টাকা। 10,000 টাকা না, 9,000 টাকা আর 1,000 টাকা ফোনের বিল। না, আমার মে মাসের 2 তারিখে জয়েন করেছিলাম, তো 1 তারিখে থাকে আপনার হচ্ছে বন্ধ, তো 1 তারিখেরটা দেয় নাই আর কি। তো 9,666 বা সামথিং। তো আমার 10,000 টাকা পাওয়ার পর অনুভূতি হয়েছিল যে, দুটো অনুভূতি, এত টাকা দিয়ে আমি কি করবো, এত টাকা আমার পাওয়া উচিত না। আরেকটা মনে হচ্ছিল যে এর চেয়ে আমি বেশি ডিজার্ভ করি, এত পরিশ্রম করেছিলাম। তো আমাদের এই যে আমাদের গল্পগুলো, আপনার গল্প নিশ্চয়ই এরকম, আমরা কম বেশি যেহেতু একই রকম ফ্যামিলি থেকে আসা, রাইট? আমার এরকমও মনে আছে, আমার 2006-07, ওকে, আমরা এরকমও হয়েছে, আমি মহাখালী থেকে উত্তরা পর্যন্ত হেঁটে গেছি। মহাখালী থেকে উত্তরা কত কিলোমিটার হবে? 12-13 কিলোমিটার, না আরো বেশি, 14-15 কিলোমিটার হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু খুবই সুপরিচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর। এইটার শুরুটা কি, বা এখানে আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করেন, সাংবাদিকতার সাথে মিল রেখেই সে কাজগুলো হয়, আমি বলবো এটা কি খুব প্ল্যান করে হয়েছে? শুরুটা হচ্ছে যে আমি করোনার সময়টাতে, ওই সময়টা একটা একেবারেই অ্যাবনর্মাল টাইম। ওকে, তো বাংলাদেশ, টোটাল বাংলাদেশ লকডাউন, জি, কি হচ্ছে না হচ্ছে কেউ জানে না। ইনফ্যাক্ট সাংবাদিকও না, ডাক্তারও না। একজন ডাক্তার আমাকে একবার ফোন করে বলছিল কয়েকদিন পরে যে, ফারাবি
বলেন তো আমি কি ওষুধ খেতে পারি, আমার তো ভয় লাগছে। একজন ডাক্তার আমাকে জিজ্ঞেস করছে, মানে এই পর্যায়ের ইনফ্লুয়েন্স তৈরি হয়েছিল। আমি কেন হয়েছিল আমি নিজে কিচ্ছু বলতে আমার কাছে কেন জানি মনে হয় যে এই গুজব বলবো না আমি, সরি, মানে এটা যে পরিমাণ হাইপ হয়েছে, মানে অসুখের চেয়ে হাইপে বেশি মানুষ মারা গেছে। আমি সরি। হ্যাঁ, আমি ওই সময় এই কথাটা বলতাম, তো ওই সময় এটাই বলে মোটিভেটেড করার চেষ্টা করতাম, কারণ আমি নিজে আক্রান্ত ছিলাম। নিজে আক্রান্ত হওয়ার পর মনে হচ্ছে এটা তো আসলে কিছু না, এটা তো আমার সাইকোলজিক্যাল প্রেশার। এবং তখন লকডাউন কিন্তু সারা বাংলাদেশ, শুধুমাত্র একটা পেশার মানুষ না, কয়েকটা পেশার মানুষ, যেমন ডাক্তার, যেমন পুলিশ, যেমন সাংবাদিকরাও কিন্তু অফিসে যাওয়া লাগতো না। আমাদের টেলিভিশন সাংবাদিকরা তখন একটা ইনোভেশন হইলো যে আচ্ছা ওই জুম ভিডিও কলিং এটা করে আপনার ইন্টারভিউ, আপনি বাসায় বসা, আমি স্টুডিওতে বসা, একটা ইন্টারভিউ করে একটা রিপোর্ট তৈরি করে দেওয়া যায়। কিন্তু যে খবর পড়বে সেই লোকের তো ঠিকই অফিসে যাইতে হবে। এখন আমার তো ঠিকই অফিসে যাইতে হয়। যখন অফিসে যাই তখন আমি সবার সাথে গল্প করি, ডাক্তারের সাথে গল্প করি, পেশেন্টের সাথে গল্প করি, ভুক্তভোগীর সাথে গল্প করি, যে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে তার বাচ্চার সাথে গল্প করি। সো যখন এই বিষয়গুলো সামনে আসলো, যখন এক একজন মানুষের কাছ থেকে তার অভিজ্ঞতা শুনলাম, এইটাই একটা স্টোরি হিসেবে, মানুষ তখন কিচ্ছু জানতে পারছিল না যে কি হচ্ছে আসলে, এটা কি ধরনের সময় পৃথিবীতে, আমরা এটা ভাবিও নাই, কল্পনাও করি নাই যে এরকম একটা কিছু সময় আসতে পারে। সো যখন এই ধরনের একটা স্টোরি মানুষের সামনে নিয়ে আসলাম, গল্প বলা শুরু করলাম, তখন দেখলাম যে মানুষ অনেক আস্থায় নিচ্ছেন, যে ওনাকে তো টেলিভিশনে দেখা যায়। ওকে ফাইন। সো আচ্ছা উনি যা বলছে তার মানে এগুলো বিশ্বাসযোগ্য, বিশ্বাস করা যায়। এবং আমার প্রতিনিয়ত গল্প, আজকে এই হসপিটালে গেলাম, আমি এটা দেখলাম, সেখানে এই ডাক্তারের সাথে কথা বললাম, সেখানে মানবিক অনেক বিষয় সামনে আসতো, মানে অবিশ্বাস্য, মানে হৃদয় বিদারক, যে মানুষের লাশ ফেলে রেখে চলে গেছে, নাই কেউ। তারপর একজন ডাক্তার, তাকে অন্য ডাক্তাররা ধরতে আসছে না। একজন যে ডাক্তার, সে সেবা করছে সবসময় মানে এই করোনা পেশেন্টের, তার যখন হয়ে গেছে তার বাচ্চারা পর্যন্ত তার কাছে যায় নাই। এক্স্যাক্টলি, বাবার লাশ পড়ে থেকেছে, কবরস্থ করা হয়নি। এবং এরকম তো ঘটনা বাংলাদেশে অসংখ্য। এটা না, কিন্তু এটা অস্বাভাবিক, পৃথিবীর ইতিহাসে আমরা কোনো সময় পড়িও নাই, বইতেও পড়ি নাই যে এরকম একটা অবস্থা বাংলাদেশে হইতে পারে, পৃথিবীতে আসতে পারে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি দুটোর একটা কম্পারেটিভ, মানে ইকোনমিক জায়গাটা একটু জানতে চাই, ইকোনমিক স্ট্যাটাসের জায়গাটা জানতে চাই। লাইক আমরা যারা জব করি, তাদের তো একটা বার থাকে, একটা সিস্টেম থাকে, পারফরমেন্স অ্যাপ্রেজালের একটা ব্যাপার থাকে, যে বছর শেষে আমার যদি বাড়ে এতটুকুই বাড়বে, এটাই হবে। আর আমি জানি না যে আমাদের দেশে গণমাধ্যমে, বিশেষ করে বেসরকারি গণমাধ্যমে এখন পর্যন্ত পেনশনের ব্যাপারটা আছে কিনা, আই এম নট শিওর। তো সেখানে আপনি একটা কম্পারেটিভ অ্যানালাইসিসে যদি আপনি আসেন, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করছেন, ওখানে কন্টেন্ট দিচ্ছেন, ওখান থেকে আপনার একটা আয় হয়। এমন একটা সময় যাচ্ছে বাংলাদেশে, এখন ইনফ্লেশনের যেই অবস্থা, আপনার তো সারভাইভ করতে হবে। সারভাইভ করতে হলে যখন যারা ইনকামক্ষম ব্যক্তি, তিনি পুরুষ হন বা মহিলা হন, এখন দেখা যাচ্ছে যে যেমন আমার ওয়াইফ, উনি কিছুই করেন না, মানে হাউস ওয়াইফ। তো আমাকে সারভাইভ করতে হলে আমার ইনকামের নতুন নতুন পথ খুঁজতে হয়। এটা হলো খুবই খুবই সত্যি কথা, যে আমার জার্নালিজম, আমি টেলিভিশনে খবর পড়ি, এটা দিয়ে আমার যে টাকা ইনকাম হয় সেটা দিয়ে আমার আসলে হয় না, এটা দিয়ে আমার সংসার চলে না। আমার 2টা বেবি আছে, ওদের স্কুলের খরচ, আমার গ্রামের বাড়ি আছে, এবং মানুষ আমাকে দেখে বড় ভাবে, আমার মনে করে অনেক পয়সা, এবং স্টিল আমাদের বাড়িতে আরেকটা বড় সমস্যা হচ্ছে ব্লেজার স্যুট। এক্স্যাক্টলি, এটা তো আমার নর্মাল পোশাক। হ্যাঁ, এবং দেখে মনে করে তোমাদের তো অনেক পয়সা। আমার বাড়ির পাশের, আমাদের বাড়িটা শহরে, আমার আব্বা আমাদেরকে শহরে বলতে মফস্বল শহরে নিয়ে আসে। তো ওখানে আমাদের পাশের বাড়িতে যার বিল্ডিং, তিনি মোটামুটি ধরেন যে একটু কম শিক্ষিত বা কম পড়াশোনা জানা মানুষ, গ্রামেই থাকেন, কিন্তু তার বাড়ি ধরেন 2-3 তলা 4 তলা বাড়ি। আমাদের বাড়িটা কোনোদিন ওরকম হয় নাই। সো এর কি, তো শুনছি যে সাংবাদিক, এত বড় টিভিতে দেখা যায় সব সময়, তার এই অবস্থা কেন, তার বাড়িতে এই অবস্থা কেন? সো এইটা হচ্ছে রিয়েলিটি।